শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আদালতের নির্দেশ অমান্য করা হবে। কেউ তা অমান্য করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আজ সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকার ভূ রাজনৈতিক কোনো চাপে নেই, গ্যাস সংকট কাটানোর চেষ্টা করছে, তবে জনগণকে সাশ্রয়ী হবার আহ্বান জানান উপদেষ্টা। বিস্তারিত শারমিন নীরার রিপোর্টে। 2024 সালের জুলাই 36 দিনে ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগের 1.5 দশকের শাসনের। দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। ভারতে পালিয়ে থেকে দণ্ডপ্রাপ্ত দলটির সভাপতি এতদিন গোপনে নানা কার্যক্রম চালালেও গণ অভ্যুত্থানের 2 বছরে 5 আগস্ট প্রকাশ্যে কর্মসূচিতে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে বর্তমান সরকারের মুখপাত্র তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার করলে আদালতের নির্দেশ অমান্য করা হবে। আবার বক্তৃতা করবেন এই ধরনের নিউজ যদি কেউ দিয়ে থাকে, দিয়েছে কালকে করবে, এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। আবার স্মরণ করিয়ে দেব যে এই কাজ কেউ যেন না করেন, এটা থেকে বিরত থাকেন, কারণ এটা আদালতের নির্দেশ আছে। আমাদের সরকার কিন্তু আদালত নয়, আমি আগে একবার বলেছিলাম। কেউ যদি সংক্ষুব্ধ হন শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেয়া ভুল হচ্ছে, তার বক্তব্য প্রচারিত হতে দেওয়া উচিত কেউ যদি মনে করেন, তিনি কিন্তু আদালতে যেতে পারেন, ওই রায়টাকে চ্যালেঞ্জ করতে পারেন। বাট আনলেস আদালত এরকম একটা রায় দিচ্ছে, এটা মেনে চলা প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা ব্যক্তির জন্য কর্তব্য। এবং সরকারের কাজ হচ্ছে আদালতে যে সিদ্ধান্ত আছে সেটা এক্সিকিউটেড হচ্ছে কিনা। সরকার তো এক্সিকিউটিভ। সম্প্রতি ট্রাম্পের বিশেষ দূতের ঢাকা সফর আর ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ প্রসঙ্গে সরকারের মনোভাব জানতে চান সাংবাদিকরা। উপদেষ্টা বলেন, ভূ রাজনৈতিক কোনো চাপে নেই বাংলাদেশ। এই সরকার কোনো জিওপলিটিক্যাল সমস্যায় নেই, বরং আমি বলবো যে সরকার তার সব দিকে সবার সাথে, তার জনগণ এবং রাষ্ট্রের স্বার্থে তার সম্পর্ক তৈরি করছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুতে সেখানকার জেস্টার, ইন্ডিয়ার সাথে, চায়নার সাথে, সব দিকেই। সো আমি মনে করি না কোনো রকম কোনো সংকট আছে। আর একটা কথা মনে রাখতে হবে, আগের সরকারের ডিলিং ছিল সে ক্ষমতায় থাকতে চায়, তার জন্য কিছু কিছু দেশের সাথে সম্পর্ক তৈরি করা। এই সরকারকে ক্ষমতায় থাকা বা দায়িত্বে থাকার জন্য জনগণ ম্যান্ডেট দিয়েছে, বিরাট ম্যান্ডেট দিয়েছে। সো হি হ্যাজ গট দ্য কনফিডেন্স। এখন জনগণের জন্য সে কাজ করছে। আমি কোনো রকম কোনো জিওপলিটিক্যাল সমস্যা আছে বলে মনে করি। সংবাদ সম্মেলনে দেশের সার্বিক জ্বালানি পরিস্থিতি তুলে ধরেন জাহিদুর রহমান। গ্যাস বিদ্যুৎ ব্যবহারে জনগণকে সাশ্রয়ী হবার পরামর্শ তার। জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া, এগুলো একটু দরকার আছে। এবং সবকিছুর পরও কিছু সংকট হবে, যেটা আমরা সবাইকে ভাগ করে নিতে হবে। শারমিন নীরা, ৭১, ঢাকা। ভবিষ্যতে যেন না হয় যে আগামীকাল জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর জাদুঘর ঘুরে দেখবেন তিনি। সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে তথ্য জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। তিনি বলেন, জুলাই জাদুঘর নির্মাণ নিয়ে কোনো অনিয়ম পেলে খতিয়ে দেখা হবে। কাল উদ্বোধন হলেও পরদিন বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জুলাই জাদুঘর। তবে একসঙ্গে অতিরিক্ত দর্শনার্থীর চাপ সামাল দিতে অনলাইনে নির্ধারিত স্লট বুকিংয়ের মাধ্যমেই প্রবেশের ব্যবস্থা রাখা হচ্ছে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য 50 টাকা এবং শিশুদের জন্য 25 টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বসাধারণের জন্য আসলে এটা খোলা থাকবে 6 তারিখ থেকে, এটা একটু ক্লিয়ার করি। মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরে সাংবাদিকদের আমরা একটা এক্সক্লুসিভ টাইম দেব, কারণ আমরা চাই তারা এটার উপরে রিপোর্ট করে মানুষের কাছে এটা ছড়িয়ে দেন। এবং আমরা প্রথম দিনটা শহীদ পরিবারের জন্য আমরা এক্সক্লুসিভলি রিজার্ভ করতে চাইছি। এরপর থেকে এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে সুনির্দিষ্ট বলতে হবে যে আপনার বিরুদ্ধে বা অমুকের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ আছে এবং তিনি এই খাতে এভাবে দুর্নীতি করেছেন, সেটা সুনির্দিষ্ট হতে হবে এবং একজন ইনফরমেন্ট হবে, মানে অভিযোগকারী। আইন বলে যে আইনে লিমিটেশন বলে কিছু নেই। দর্শক, এই মুহূর্তে কৃষিবিদ ইনস্টিটিউটে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যুক্ত হব সেখানে। এবং এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সাথে সাথে আরেকটি অধিকার, সেটি হচ্ছে জনগণের অর্থনৈতিক অধিকার। অর্থাৎ জনগণের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের নিজ নিজ যোগ্যতা অনুযায়ী তার কর্মসংস্থান, তার নিরাপত্তা,
তার যোগ্যতা অনুযায়ী সেটি তার বিভিন্ন কর্মসংস্থান হোক বা ব্যবসা বাণিজ্য হোক, অর্থাৎ সেই অধিকার যাতে সে পূর্ণভাবে ভোগ করতে পারে। খুব সংক্ষেপে যাতে যদি মনে করি আমরা, এটি হচ্ছে মানুষের মৌলিক বিষয়গুলির অন্যতম, বা যা তাদের চাওয়া ছিল, লক্ষ্য ছিল এই অধিকারগুলোকে অর্জন করার। মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার বিভিন্ন পর্যায়ে সহকর্মীবৃন্দ, জুলাই আন্দোলন আমরা দেখেছি বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। এখন বিশেষ করে বিগত 17 বছর এই দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীবৃন্দ, সাথে গণতন্ত্রে বিশ্বাসী আরো অনেকগুলো রাজনৈতিক দল, যাদের অনেক নেতৃবৃন্দ আজকে আমাদের এই মঞ্চে বসে আছেন, আমরা বিগত 17 বছর মাঠে ছিলাম। আমাদের নেতাকর্মীরা, বিএনপি হোক, তার প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠন হোক, প্রত্যেকটি নেতাকর্মী মাঠ ছেড়ে আমরা কখনো চলে যাইনি। আমাদের সবচেয়ে বড় যেটি বিষয়, আমরা কখনোই জনগণকে একা ফেলে মাঠ ছেড়ে চলে যাইনি। এবং বিএনপি সহ এখানে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ মাঠে ছিলেন বলেই বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে যে যে স্বৈরাচার ছিল সে প্রকৃত একটি ফ্যাসিবাদী স্বৈরাচার ছিল। এবং জনগণ স্বাভাবিকভাবে, পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি, যে কোনো সময় যে কোনো আন্দোলনেই ধীরে ধীরে গড়ে ওঠে এবং এক সময় সেখানে জনগণ পার্টিসিপেট করে। বাংলাদেশেও জুলাই আগস্ট যেটি হয়েছে, জুলাই আগস্টে যে সফলতা এসছে, এটিও একইভাবে জনগণ যখন সম্পূর্ণভাবে সম্পৃক্ত হয়েছে, জনগণের সেই আন্দোলন সফল হয়েছে। অর্থাৎ জুলাই আগস্টে যে আন্দোলন, এটি ছিল সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে। ঠিক যেভাবে 1971 সালে বাংলাদেশের জনগণ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চেয়েছে বলেই সেদিন আমাদের স্বাধীনতা অর্জন হয়েছিল 1971 সালে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমরা সবচেয়ে প্রথম মরহুমা দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের জনগণের সামনে এটি সংস্কার প্রস্তাব দিয়েছিলাম। যেই সংস্কার প্রস্তাব আমরা দিয়েছিলাম, যখন আমরা দিয়েছিলাম রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে, রাজনৈতিক দলের অবস্থান থেকে, তখন বাংলাদেশের অনেক ব্যক্তি পরবর্তীতে যারা বিভিন্ন সংস্কার নিয়ে যারা বিভিন্ন রকম কথা বলেছেন, বা যেই দলগুলো, অনেকগুলো দল বলেছে, তারা তখন কেউই সংস্কারের কথা বলেনি। পরবর্তীতে এই ঘটনাগুলো সাকি সাহেব ওনার বক্তব্যে তুলে ধরেছেন। পর্যায়ক্রমিকভাবে সেই সংস্কার প্রস্তাব নিয়ে আমরা আমাদের রাজপথের সঙ্গী যারা ছিলেন, বহু রাজনৈতিক দলের সাথে আমরা আলোচনা করেছি এবং পর্যায়ক্রমিকভাবে সেটি 31 দফায় পরিণত হয়েছে। এবং সে 31 দফা আমরা আনুষ্ঠানিকভাবে জনগণের সামনে উপস্থাপন করেছি। বিশেষ করে এই 31 দফা আমরা জনগণের সামনে উপস্থাপন করেছি আমাদের বিগত নির্বাচনের সময়। রাজনৈতিক দলের সদস্য হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের বিগত যে নির্বাচনটি আমরা পার হয়ে এসেছি, যে নির্বাচনে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে তাদের ম্যান্ডেট দিয়েছে, এই নির্বাচনে আমরা জনগণের সামনে আমাদের 31 দফা উপস্থাপন করেছিলাম। এবং এই 31 দফা উপস্থাপন করার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ম্যান্ডেট পাওয়ার মাধ্যমে একটি বিষয় আমি মনে করি পরিষ্কার হয়েছে, সেটি হচ্ছে যেই সংস্কার প্রস্তাব বা যেই রাষ্ট্র মেরামতের যেই দফাগুলো আমরা জনগণের সামনে উপস্থাপন করেছিলাম, সেটি দেশনেত্রী খালেদা জিয়ার মাধ্যমে আমরা সর্বপ্রথম উপস্থাপন করেছিলাম এবং পর্যায়ক্রমিকভাবে বিগত নির্বাচনে জনগণ সেটিকে ম্যান্ডেট দিয়েছে। কাজেই এটি এখন আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো 31 দফা নয়, বরং আমি মনে করি এই 31 দফাটা হচ্ছে জনগণের 31 দফা। এখন সম্মানিত উপস্থিতিবৃন্দ,
আমরা আজকে থেকে 2 বছর আগে ঠিক এই দিনে এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষ সহ সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি মানুষ কি পরিস্থিতির ভিতর দিয়ে গিয়েছিল সেটি নিশ্চয়ই 2 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করলে আমাদের চোখের সামনে ভেসে উঠবে। আমরা এই বিষয়গুলো নিয়ে কি আলাপ করেছি, আলোচনা করেছি এই মঞ্চে সংক্ষিপ্তভাবে সেই বিষয়গুলো সেই দিনটি নিয়েও আলাপ আলোচনা হয়েছে। এখন আসুন, জনগণের জুলাই আন্দোলন সফল হয়েছে, জনগণের কাঙ্ক্ষিত সেই গণতান্ত্রিক অধিকারও সফলতার পথ ধরে এতদূর পর্যন্ত আজ এসেছে। আমরা আমাদের 31 দফায় বলেছিলাম আমাদের মূল লক্ষ্য হচ্ছে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক যে অধিকার সেটিকে প্রতিষ্ঠিত করা। আজকে আমরা একই সাথে এটাও বলেছিলাম যে আমাদের 31 দফা হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের 31 দফা। প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকের বর্তমান সরকার 17ই ফেব্রুয়ারি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পরে আমরা দেখেছি, যদিও আমাদের ধারণা ছিল একটি, আমরা কম বেশি জানতাম, তারপরে স্বাভাবিকভাবেই যখন সরকারের ভিতরে এসেছি তখন পরিষ্কারভাবে দেখতে পেলাম আমরা যে আমরা অত্যন্ত একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। আমরা দেখতে পেলাম আমরা একটি ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা পেয়েছি। আমরা দেখলাম আমরা একটি ভঙ্গুর প্রশাসন, বিভাজিত প্রশাসন আমরা পেয়েছি। এবং এই বিভাজন শুধু সিভিল প্রশাসন নয়, সিভিল প্রশাসন বলুন, পুলিশ প্রশাসন বলুন, প্রশাসনের বিভিন্ন জায়গায় তার প্রতিফলন আমরা দেখেছি। আমরা দেখেছি একটি ডিজাস্টার্স একটি শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ একটি রাষ্ট্রের যতগুলো ব্যবস্থা থাকে প্রত্যেকটি ব্যবস্থা বিধ্বস্ত অবস্থায় আমরা পেয়েছি। সরকার 17 তারিখ থেকে সরকার পরিচালনার দায়িত্ব আমরা পালন শুরু করলাম। 2 সপ্তাহ না যেতেই শুরু হলো মধ্যপ্রাচ্য পরিস্থিতি। এখানে মান্না ভাই ওনার বক্তব্যে বলেছেন, আরো কয়েকজন খুব সম্ভবত বলেছেন যে সেই পরিস্থিতি আমরা কিভাবে চেষ্টা করেছি আমরা ম্যানেজ করার জন্য। সম্মানিত উপস্থিতবৃন্দ, আমি জানি সামগ্রিক সকল পরিস্থিতি নিয়ে যে অর্থনীতিকে আমরা দেখেছি যে ফ্যাসিবাদী স্বৈরাচারীর সময় বছরে এই দেশ থেকে $16 বিলিয়ন জনগণের $16 বিলিয়ন লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, কিভাবে ব্যাংকগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, কিভাবে শিক্ষা বা স্বাস্থ্য, কৃষি সবকিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা যখন দায়িত্ব গ্রহণ করার পরে যুদ্ধ পরিস্থিতি শুরু হলো তখন আসলেও আমরা একটু ওয়ারি ছিলাম যে কি করে সকল পরিস্থিতি আমরা ম্যানেজ করব। আমরা জানি এই সকল বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত সব পরিস্থিতির মধ্যে আমরা জানি ভিতরে জনগণ অবশ্যই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা আমাদের সাধ্য মতন, আমাদের অভিজ্ঞতা, আমাদের বুদ্ধি বিবেক, বিভিন্ন পরামর্শের ভিত্তিতে আমরা সাধ্য মতন চেষ্টা করছি এবং চেষ্টা করে যাচ্ছি আমরা কিভাবে জনগণকে এই পরিস্থিতিকে আমরা বের করে আনতে পারি। এর ভিতরেই আমরা জানি যে বিশেষ করে জ্বালানি খাতে তেল বা গ্যাস এইসব বিষয়, বিদ্যুৎ এইসব বিষয়ে জনগণ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। কিন্তু এই যে জ্বালানিটা দিয়ে আমি শুরু করলাম, কারণ এই মুহূর্তে জ্বালানির কথাই বলুন, গ্যাসের কথাই বলুন, এই সব ক্ষেত্রে আমরা জানি দেশের বিভিন্ন প্রান্তে বহু মানুষ এই সকল ভোগান্তি পোহাচ্ছেন এগুলা। তো এখন এই বিষয়গুলোকে অবশ্যই আমাদের অ্যাড্রেস করতে হবে। কিন্তু এই কথাটাও তো সত্য, এই কথাটাও সত্য যে কিভাবে আমরা যদি শুধু জ্বালানি খাতের কথাই চিন্তা করি, কিভাবে ফ্যাসিবাদী স্বৈরাচার এই জ্বালানি খাতটাকে তাদের পকেট ভারী করার একটি খাত হিসাবে তারা এটাকে বিবেচনা করেছিল। কাজেই স্বাভাবিকভাবেই এত বছরে লুটপাট করে যে সেক্টরটিকে বিধ্বস্ত করে ফেলা হয়েছে, সেই সেক্টরটিকে যদি পুনর্গঠন করতে হয় কিছু তো অবশ্যই সময়ের প্রয়োজন। আজকে অনেকেই বলেন, দেখলাম বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিয়েছেন, আমরা এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে, আমরা জানি, আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। অনেকেই বলছেন যে বিভিন্ন বাসা বাড়িতে বা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে গ্যাস পাওয়া যাচ্ছে না, ফলে হয়তো অনেক জায়গায় অনেক মিল ফ্যাক্টরি চালানো যাচ্ছে না, অনেক বাসা বাড়িতে হয় না, রান্না বান্না করা যাচ্ছে না। ইয়েস, উই অ্যাডমিট সমস্যা আছে, কিন্তু সমস্যার সমাধানের জন্য আমরা নিরন্তর কাজ করারও চেষ্টা করছি, উপায়টি বের করার চেষ্টা করছি। আপনারা
নিশ্চয়ই দেখেছেন, গতকালকে পেপারে এসছে, দেখেছেন যে আমরা পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে গ্যাস আনার জন্য আলোচনা এরই মধ্যে শুরু করেছি। শুধু এটিই নয়, আমরা কিছুদিন আগে, আপনাদের খেয়াল আছে যে আমি মালয়েশিয়া এবং চায়নাতে গিয়েছিলাম। মালয়েশিয়াতে আমি ওখানে যে আছে পেট্রোনাস একটি তাদের কোম্পানি আছে, সেই কোম্পানির সাথে আমরা আলোচনা করেছি। সেই কোম্পানি একটি কাজ করে থাকে, ওটার টেকনিক্যাল নামটা আমি মনে করতে পারছি না এই মুহূর্তে। তারা যেটি করে, পেট্রোনাস কোম্পানি, এটি তারা পুরো ইন্দোনেশিয়াতে তারা করছে এবং জাপানের সাথেও তারা এটি চুক্তি করেছে আগামী 20 বছর তারা জাপানকে সহযোগিতা দেবে। সেটি হচ্ছে কন্টেনারের মধ্যে করে তারা গ্যাস নিয়ে যায়, এলএনজি গ্যাস তারা নিয়ে যায়। আমরা তাদের সাথে কথা বলেছি এবং একটু সময় লাগার কারণে গত সপ্তাহে আমি নিজে প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছি যে উনি আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করতে পারেন কিনা, এবং উনি তখন আমাকে ফোনে বললেন যে আমি আগামীকাল কি তাদের সাথে কথা বলছি এবং আমরা দেখব কত দ্রুত বাংলাদেশকে কিভাবে সহযোগিতা করা যায়। গত পরশুদিন পেট্রোনাস গতকাল সন্ধ্যার সময় পেট্রোনাস কোম্পানি, এখানে তো টুকু সাহেব আছেন বোধহয়, টুকু সাহেব আসেননি, গতকালকে সন্ধ্যার সময় তাদের সাথে জুম মিটিং ছিল এবং জুম মিটিং এ তারা মোটামুটি ভাবে কথাবার্তা কমপ্লিট হয়েছে এবং তারা চেষ্টা করছে, যেহেতু তারা অলরেডি জাপানের সাথে 20 বছরের একটা কন্ট্রাক্ট করে ফেলেছে, কিন্তু তার ভিতর থেকেও তারা চেষ্টা করবে যত দ্রুত সম্ভব আগামী অক্টোবরের মধ্যে তারা আমাদেরকে সেইভাবে গ্যাস দেওয়ার চেষ্টা করবে যাতে আমরা আমাদের মিল ফ্যাক্টরিগুলোতে গ্যাস সরবরাহ করতে পারি। এর ভিতরে আমরা চেষ্টা করছি যে একইভাবে আরো কিছু এইভাবে নিয়ে এসে আমাদের প্রায় 8টার মতন আমাদের বিদ্যুৎ কেন্দ্র আছে, যেই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যদি আমরা গ্যাস সরবরাহ করতে পারি সাথে সাথে, তাহলে আগামী 3-4 ঘন্টার মধ্যে এইগুলোতে যদি গ্যাস কানেকশন দেওয়া যায় 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমরা 4000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা গ্রিড লাইনে সংযুক্ত করতে পারবো। এটাও কিভাবে করা যায় সেটিরও আমরা চেষ্টায় আছি। তো এখন এই যে কথাগুলো আপনাদেরকে বললাম, এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে আমাদেরকে দেখানো হয়েছে কুইক রেটাল বা এটা সেটা অনেক কিছু করে আমাদেরকে দেখানো হয়েছে, একটা অবস্থা তৈরি করা হয়েছে যে হ্যাঁ সবকিছু ঠিক আছে, কিন্তু আসলে অবস্থা কোনো কিছুই ঠিক নেই। যদি ঠিক থাকতো তাহলে বর্তমানে আমাদেরকে এই সমস্যার সমাধান সমস্যা পোহাতে হতো না। দেখুন, গ্যাসের কথায় আমি আবার ফিরে আসি। গত 17 বছর ধরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি সংস্থা আছে বাপেক্স নাম, যাদের দায়িত্ব হচ্ছে যে কি বাংলাদেশে আমাদের কোথায় কি গ্যাস তেল কি আছে এই কূপগুলো তারা খনন করবে। গত 17 বছরে বাপেক্সকে একদম পঙ্গু করে বসিয়ে রাখা হয়েছিল, তাদেরকে কোনো কাজ করতে দেওয়া হয়নি, অর্থাৎ এটা সম্পূর্ণভাবে বিদেশিদের উপরে ছেড়ে দেওয়া হয়েছিল। আমরা আসার 1-1.5 মাসের মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাপেক্সের জন্য আমরা 2টো রিগের ব্যবস্থা আমরা করছি, যাতে করে দ্রুত তারা দেশের ভিতরে যেখানে যেখানে আমাদের গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে, সেখানে গ্যাস, যেখানে তেল পাওয়ার সম্ভাবনা আছে, সেখান থেকে এই খনিগুলো যাতে এক্সট্রাক্ট করা যায় এবং আমরা নিজেরা যাতে আমাদের এই খনিজ সম্পদগুলো যাতে দেশের জন্য ব্যবহার করতে পারি, সেইটাও প্রক্রিয়া এগিয়ে চলছে। হয়তো একটু সময় লাগবে, কিন্তু ইনশাল্লাহ আমরা কিছুদিনের মধ্যে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। এখন আসুন, এই যে মানুষের এই সমস্যাগুলোকে যাতে বের করে আনতে পারি, দেশের মানুষ যাতে এই সমস্যা ভোগ না করে, অবশ্যই আমি মনে করি এটা জুলাই শহীদ বলেন, জুলাই যোদ্ধা বলেন, বিগত গণতান্ত্রিক আন্দোলনে যে সকল মানুষ শহীদ হয়েছেন, যারা রাজপথে নেমে এসেছিলেন, এমনকি 1971 সালে যে সকল মানুষ শহীদ হয়েছেন, যারা অস্ত্র হাতে দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছেন, নিশ্চয়ই একদম নির্দিষ্ট এইভাবে না হলে এই মানুষগুলোতেও এরকমই একটা প্রত্যাশা ছিল এই মানুষগুলো, যে বাংলাদেশের মানুষ যাতে এইভাবে ভালোভাবে বিদ্যুৎ, গ্যাস সকল সুবিধা তারা পেতে পারে। নিশ্চয়ই এটি অন্যতম তাদের একটা চিন্তা ভাবনা ছিল। দর্শক, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি ছিলাম সেখানে। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না, তবে স্বাভাবিক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের কোনো বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরে নিজ কার্যালয়ে তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের বিচার আগামী 1 বছরের মধ্যে শেষ করতে চায় প্রসিকিউশন। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। 24-এর 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জুলাই হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ড ও নির্দেশদাতা হিসেবে এরই মধ্যে এক মামলায় তাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল। তবে বিচার কাজ চলার সময় পালিয়ে থেকে বিভিন্ন রকম বক্তব্য দেন পলাতক হাসিনা।
সে সময় এক অভিযোগের প্রেক্ষিতে তার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেন ট্রাইব্যুনাল। বুধবার জুলাই গণঅভ্যুত্থানের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার অগ্রগতি সাংবাদিকদের সামনে তুলে ধরেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ সময় প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার বিদ্বেষমূলক কথা ছাড়া অন্য বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের কোনো বিধিনিষেধ নেই। সবচেয়ে প্রায়োরিটি দিয়েছি যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, এই জুলাইয়ের মামলাগুলো খুব দ্রুততার সাথে আমরা ইনভেস্টিগেশন শেষ করে আমরা সম্ভাব্য আগামী 1 বছরের মধ্যে যাতে অন্তত জুলাইয়ের সমস্ত বিচার আমরা শেষ করতে পারি, সেই বিষয়ে আমরা একটা কমিটমেন্ট নিয়ে আমরা ইনভেস্টিগেশন এবং বিচার কার্যে আমরা কাজ করে যাচ্ছি। এ সময় জানান, রায়ের পর আপিল হয়েছে শেখ হাসিনা সহ এমন সব মামলা দ্রুত নিষ্পত্তির কাজ চলছে। জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের সব বিচার আগামী 1 বছরের মধ্যে শেষ করার লক্ষ্যের কথাও জানান চিফ প্রসিকিউটর। ওনার বক্তব্য বলতে বারণ করা হয়নি, শুধু বলা হয়েছে বিদ্বেষমূলক বক্তব্য। সো উনি তো কত কথাই বলেন, সেই জন্য তো কোর্ট কোনো না, এটা বিদ্বেষমূলক, যেটা বিদ্বেষমূলক মানে আপনি নির্ণয় করেন ওইভাবে যে যদি এটা কন্টেম্পচুয়াস হয় তাহলে আপনার বিষয়টা অন্যরকম, আর যদি উনি স্বাভাবিক কথাবার্তা বলেন ওইটার উপর তো আমাদের কোনো নিষেধাজ্ঞা নেই। এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে। এছাড়া গুম ও ক্রসফায়ারের 2 মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান ও তারেক সাইদিকে 10 আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। যে আসামিগুলোর সাজা অল্প ছিল। মাইনুল মারুফ, 71, ঢাকা। কমিটিতে নাম না দিলেও সংবিধান সংশোধনে বিরোধী দলের মতামত নেওয়া হবে। আলোচনা করা হবে বিচারপতি, জুলাই যোদ্ধা, শহীদ পরিবার সহ নাগরিক প্রতিনিধিদের। মঙ্গলবার প্রথম বৈঠক শেষে এমনটাই জানান সংবিধান সংশোধন কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদকে সামনে রেখে পুরো সংবিধান পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। মোহন ইসলামের প্রতিবেদন। নানা চড়াই উতরাই পেরিয়ে সংসদের দ্বিতীয় অধিবেশনে গঠন করা হয় সংবিধান সংশোধন কমিটি, যাতে যোগ দেয়নি বিরোধীরা। সেই কমিটির প্রথম বৈঠকে আলোচনা করা হয় কিভাবে আর কিসের উপর সংশোধন কমিটি সুপারিশ করবে। বৈঠক শেষে আইনমন্ত্রী জানান, জুলাই সনদের উপর ভিত্তি করে সংশোধন করা হবে সংবিধানের। জুলাই সনদকে সামনে রেখে, জুলাই সনদকে বৃত্তায়ন করে, জুলাই সনদকে ধারণ করে, জুলাই চেতনাকে ধারণ করে আমার সংবিধান সংশোধনের পথে আমি এগিয়ে। নবম সংসদে ওই সময়ে সরকারি দল 2/3 জোরে বিরোধী দলকে ছাড়াই পঞ্চদশ সংশোধনী আনে জুলাই গণ অভ্যুত্থানের পর, যা বাতিল করে উচ্চ আদালত। প্রশ্ন ছিল, বিএনপি সরকার যে সংশোধনী আনবে ভবিষ্যতে তা কি আইনি জটিলতায় পড়তে পারে কিনা। পঞ্চদশ সংশোধনীতে বিরোধী দল এরকম কোনো অঙ্গীকারনামায় সাইন করেননি। জুলাই সনদ ইজ এ কমপ্লিট কোড অফ পলিটিক্যাল গাইডলাইন, সংস্কারের প্রস্তাব। সেখানে 6টা ধারা আছে। 6 নম্বর ধারার ক এবং 6 ক এবং খ আছে। 6 ক এর আন্ডারে 1 থেকে 47টা অনুচ্ছেদ আছে। 6 খ এর আন্ডারে 48 থেকে 84টা অনুচ্ছেদ আছে। এইগুলোর আন্ডারে 7টা অঙ্গীকারনামা আছে। 7টা অঙ্গীকারনামাকে সামনে রেখে, 84টা অনুচ্ছেদকে সামনে রেখে, 6টা ধারাকে সামনে রেখে 33টা রাজনৈতিক দল যেটা স্বাক্ষর করেছেন। আর কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ জানান, বিরোধী দলের সাথে আলোচনা করবেন তারা। একই সাথে মতামত নেওয়া হবে বিভিন্ন অংশীজনের। নাম যদি নাও দেয়, আমরা সকল বিরোধী দলীয় যারা দল আছেন, সদস্য আছেন, তাদের সকলের পরামর্শ আমরা গ্রহণ করব। তারা যদি মিটিংয়ে এসে দেয় ভালো, মিটিংয়ের বাইরে দিলেও আমরা সেটা গ্রহণ করব, লিখিতভাবে যদি দেয়। তো এইভাবে আমরা একটা গ্রহণযোগ্য সংশোধনী আনতে চাই এবং জনপ্রত্যাশা সব কিছু আমরা ধারণ করতে চাই। সবার সাথে আলাপ আলোচনা করে আমরা সেই রিপোর্টটা প্রণয়ন করতে চাই। এই সংশোধন দেশের গণতান্ত্রিক রূপ আরও শক্তিশালী করবে বলে আশা তার। বিরোধী দলকে ছাড়াই সংবিধান সংশোধনী কমিটির যাত্রা শুরু হলো। এ যাত্রা কোথায় গিয়ে থামে সেটা ভবিষ্যতেই বলে দিবে। তা কি শুধুমাত্র সংসদের আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি রাজনীতি গড়াবে রাজপথে? মোহন ইসলাম, 71, ঢাকা। কৃষক কার্ডের জন্য আগামী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষকের অধিকার নিশ্চিতে যাচাই বাছাইয়ের মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়ন করতে বলেছেন তিনি। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভায় সংশ্লিষ্টদের এই বিষয়ে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। ছবি ও কিউআর কোড সহ এই কার্ডে কৃষকের পরিচয় ছাড়াও কৃষি উৎপাদন,
সরকারি সহায়তা এবং কৃষি বাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকতে হবে। সংশ্লিষ্টদের এসব বিষয় বিবেচনায় রেখে কার্ড তৈরির নির্দেশ দেন তিনি। সভায় জানানো হয়, ইতিমধ্যেই কৃষকদের ব্যাংক হিসাব খোলার কার্যক্রম শুরু হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে পর্যায়ক্রমে কৃষকদের হাতে কার্ড তুলে দেওয়া হবে। চলতি অর্থবছরে 43 লাখ কৃষক এই কার্ডের সুবিধা পাবেন। পরবর্তী 3 বছরের মধ্যে দেশের প্রায় 2 কোটি কৃষককে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের বর্তমান কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি কোহলার। দুপুরে সচিবালয়ে তাদের এই বৈঠক হয়। এতে মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা ও অবদান নিয়ে আলোচনা হয়েছে। 1991 সালে বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড়ের পর পরিচালিত অপারেশন সি অ্যাঙ্গেলের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন নৌ মহড়ায় বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরেন স্টিফেন। তিনি জানান, কোঅপারেশনাল এমফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং কারাট মহড়া আগামী নভেম্বরে বাংলাদেশে হবে। ভবিষ্যতে নিয়মিতভাবে নানা মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের প্রত্যাশাও জানান মার্কিন কমান্ডার। বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নেওয়া ও বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব। ঢাকা সফররত দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খুরেইজি আজ পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই আগ্রহ জানান। বৈঠক শেষে ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, সৌদি প্রতিনিধি দল বাংলাদেশের বর্তমান সরকারের ওপর তার সরকারের পূর্ণ আস্থার কথা জানিয়েছেন। যুবরাজের আমন্ত্রণে সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সফর করবেন বলেও জানান প্রতিমন্ত্রী। রিপোর্ট সুফিয়ান ফারাবির। নির্বাচিত গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেয়ার পর সৌদি আরবের এটি প্রথম উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ঢাকা সফর, যার নেতৃত্বে দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল করিম আল খুরেজি। সোমবার রাতে ঢাকায় আসার পর মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকে বসেন তারা। পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে এতে যোগ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। আলোচনা হয় খাদ্য উৎপাদন, কৃত্রিম বুদ্ধিমত্তা, জ্বালানি ও পুনরায় ব্যবহারযোগ্য জ্বালানিতে বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগের বিষয়ে। বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সম্পর্ক গভীর করার বার্তা নিয়েই ঢাকায় এসেছে সৌদি প্রতিনিধি দল। ওনারা অত্যন্ত আগ্রহী এখানে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করার জন্য। এখানে ফিশারিজ, ফুড, এনার্জি, রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, আইটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ধরনের বিভিন্ন সেক্টরে তাদের যে দক্ষতা আছে সেই দক্ষতা কাজে লাগিয়ে সৌদি সরকার এখানে বাংলাদেশে ইনভেস্ট করতে আগ্রহী। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে দেশটি বিশেষ আগ্রহ দেখিয়েছে বলে জানান তিনি। দক্ষ শ্রমিক, স্কিলড লেবার নেওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে, সেটা নিয়েও কথা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সুবিধাজনক সময়ে তিনি এই সফর করবেন বলে জানান প্রতিমন্ত্রী। সেটা তো অবশ্যই ওনার আগ্রহ আছে যাবার, একটা সুটেবল টাইমে দুই দেশের আলোচনার ভিত্তিতে অবশ্যই সেই ভিজিট হবে ইনশাআল্লাহ। এ সময় শামা ওবায়েদ জানান, রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়ার বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। কনসুলার রিলেটেড, পাসপোর্ট রিলেটেড ইস্যুগুলো কিন্তু সব দেশেই একই ধরনের সমস্যা আছে আমাদের। সেই সমস্যাগুলো এখানে বিবেচ্য বিষয় বা আলোচনার বিষয় খুব একটা ছিল না। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। ফ্যাসিবাদের রক্ত পরিবর্তন করে নতুন রক্ত সঞ্চালন করতে হলে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের তাগিদ দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আজ জাতীয় জাদুঘরে ইসলামী ছাত্র শিবিরের এক অনুষ্ঠানে তিনি বলেন, সঠিক পথে না আসলে বিএনপি সরকারের পরিণতিও ফ্যাসিবাদের মতোই হবে। আরেক অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা হুঁশিয়ারি দেন, জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হলে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। আরও জানাচ্ছেন ইলিয়াস আকন। জাতীয় জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেন, একটি গোষ্ঠী জুলাই আন্দোলনের ইতিহাস ও সত্য দলিলগুলো মুছে ফেলার চক্রান্ত করছে।
জুলাইয়ের চেতনাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। বাংলাদেশ থেকে এটিকে মুছে দেওয়ার জন্য নানা ধরনের অপকর্ম তারা করছে। এতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাইয়ের চেতনা প্রজন্মের পর প্রজন্ম লালন করতে হবে। এ থেকে সরে গিয়ে রাজনৈতিক বা সাংস্কৃতিক ফ্যাসিস্টরা কোনো চক্রান্ত করলে তা শক্ত হাতে প্রতিহতের হুঁশিয়ারি দেন তিনি। জুলাইয়ের চেতনা ধারণ করতে হবে প্রজন্মের পর প্রজন্ম। জুলাইয়ের চেতনা থেকে সরে গিয়ে যদি কোনো রাজনৈতিক দল, কোনো শক্তি, কোনো পরাশক্তি, কোনো কালচারাল ফ্যাসিস্টরা দেশকে আবার ফ্যাসিবাদের দিকে নিয়ে যেতে চায়, ছাত্র জনতার আরেকটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই চেষ্টাকে প্রতিহত করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের ত্যাগই 5ই আগস্ট রূপ নিয়েছে চূড়ান্ত বিজয়ে। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়া ও খুনিদের বিচার সুনিশ্চিত করার তাগিদ দেন তিনি। জুলাই শহীদ পরিবার, আহত পঙ্গু সমস্ত যোদ্ধা ভাই বোনদের প্রতি আমরা অঙ্গীকার ব্যক্ত করছি, আপনাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়া এবং খুনি জুলুমবাদদের বিচার করা, এই দুইটাকে আমাদের পবিত্র দায়িত্ব আমরা মনে করি। এর আগে সিরডাপ মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে জামায়াতের আমির বলেন, জুলাইকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে। যদি সেই রকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে। স্বাধীনতার 55 বছর পার হলেও মুক্তিযুদ্ধ এবং শহীদদের সঠিক তালিকা না হওয়ায় আক্ষেপ করেন জামায়াতের আমির। 55টা বছর চলে গেল। ইলিয়াস আকুন, 71, ঢাকা। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোতে অরাজকতা তৈরির অপচেষ্টা করছে ছাত্র শিবির। এমন অভিযোগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, ছাত্র শিবির ও ছাত্র শক্তির নেতাকর্মীদের সংঘর্ষের পর ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন। এর আগে দুপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে সেমিনারে ঢোকাকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু ও ছাত্র শক্তির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে জকসু ও ছাত্র শক্তির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহত কয়েকজনকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ছাত্রদল জানিয়েছে তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তারা অভিযোগ করেন 5 আগস্ট সামনে রেখে শিবির পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে যাচ্ছে। এই আচরণ যখন তারা করে, আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে, প্রশাসনের আমন্ত্রণে শিক্ষার্থীদের প্রাণের দাবির পরিপ্রেক্ষিতে ইউজিসির চেয়ারম্যান মহোদয় আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছেন। আমাদের দাবি দেওয়া, আমাদের কথা, আমাদের বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা শোনার জন্য তিনি এসেছেন এবং জুলাই আন্দোলন, জুলাই স্পিরিটকে ধারণ করার জন্য এবং আমাদের সেই জুলাই স্পিরিটকে অগ্রাধিকার দেওয়ার জন্য এসেছেন। কিন্তু সেখানে তারা যে ষড়যন্ত্রমূলক অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীদের মুখোমুখি হয়েছে, সন্ত্রাসী কার্যক্রম করেছে, এটি অত্যন্ত হীনমন্য এবং অপচেষ্টা বলে মনে করি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্নয়নের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চেষ্টা বলে মনে করি। দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত এবং তীব্র সরবরাহ সংকটের কারণে কাঁচা মরিচের দাম এখন বেশ চড়া। এমন পরিস্থিতিতে বাজার দর নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার রাতে ভারতের মহারাষ্ট্র ও নাসিক অঞ্চল থেকে ভারতের একটি ট্রাকে করে ৯,২০০ কেজি কাঁচা মরিচের একটি চালান যশোরের বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছায়। মঙ্গলবার প্রয়োজনীয় প্রক্রিয়াজাতকরণ শেষে এসব মরিচ দেশের বিভিন্ন পাইকারি বাজারের উদ্দেশ্যে পাঠানো হয়। চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান শিমু এন্টারপ্রাইজ এবং খালাসের দায়িত্বে ছিল C&F প্রতিষ্ঠান শিমু শিপিং লাইন্স। বেনাপোল কর্তৃপক্ষ জানিয়েছে, কাঁচামরিচের বাজার স্বাভাবিক রাখতেই প্রথম ধাপে ৬৯ জন ব্যবসায়ীকে মোট ২৯,৭১০ টন মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। সংকট শুরুর পর কেবল গ্যাস ভিত্তিক অলস বিদ্যুৎ কেন্দ্র যোগ হয়েছে ১৫০০ মেগাওয়াট। শুধু তাই নয়, দামি জ্বালানি দিয়ে উৎপাদনের কারণে ইউনিট প্রতি ব্যয় বেড়েছে অন্তত ২০%। সাথে যুক্ত হয়েছে বাড়তি লোডশেডিং এর যন্ত্রণা, জানিয়ে এখন ত্রিমুখী সংকটে সরকার। বিশ্লেষকরা মনে করেন, সমস্যার গভীরে গিয়ে সমাধান না করলে তা বড় ক্ষতির কারণ হবে দীর্ঘমেয়াদে। রাকিব হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন মোবারক হোসেন শুভ।
মেঘনার তীরে গড়ে ওঠা আশুগঞ্জ পাওয়ার স্টেশন দেশের সবচেয়ে বড় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন হাব, যেখানে 6টি ইউনিটের উৎপাদন সক্ষমতা 1647 মেগাওয়াট। এজন্য গ্যাসের চাহিদা থাকে দৈনিক অন্তত 18 কোটি ঘনফুট, কিন্তু সপ্তাহ দুয়েক ধরে পাওয়া যাচ্ছে 10 কোটির মতো। ফলে বিদ্যুৎ উৎপাদনও কমেছে 700 মেগাওয়াট বা 40% উপরে। শুধু আশুগঞ্জ নয়, দেশের গ্যাস ভিত্তিক সব কেন্দ্রের অবস্থা প্রায় একই। পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবির তথ্য অনুযায়ী 2 আগস্ট শুধু গ্যাসের অভাবে বন্ধ থাকে 18টি কেন্দ্র, যেগুলোর উৎপাদন ক্ষমতা 5077 মেগাওয়াট। অথচ তীব্র গ্যাস সংকট শুরুর আগে বন্ধ কেন্দ্রের সংখ্যা ছিল 14টি। ফলে এই সময়ে বিদ্যুতের উৎপাদন কমে যায় 1500 মেগাওয়াটের ওপরে। পাওয়ার সেলের সাবেক এই মহাপরিচালক বলছেন, কর্মকর্তাদের গাফিলতি আর সরকারের অদক্ষতায় এমন সংকট তৈরি হয়েছে। ওরা ভেবে নিছে এটা আমাদের ভুগতে হবে, মানুষ ভুগবে, এটা আমাদের কিছু করার নেই। তারা বেতন পাচ্ছে, গাড়ি পাচ্ছে, সবই করতেছে অ্যাকসেপ্ট দ্য ডিউটি। সেক্রেটারিয়েটের আমলা বাদে যে পেশাজীবী যে আমলা, তাদের তো একটা বিরাট দায়িত্ব যে আমাকে এটা আগাই না, মন্ত্রীকে যায় বলা যে ইউ ডু ইট। গ্যাসের অভাবে কেন্দ্র বন্ধ থাকায় দেশজুড়ে তীব্র হয়েছে লোডশেডিং। পিজিসিবির হিসাবে 2 আগস্ট রাত 12টায় যা ছাড়িয়ে যায় 3000 মেগাওয়াট, অথচ 20 জুলাই তা ছিল 700-র নিচে। শুধু তাই নয়, এই সময়ে নির্ভরতা বেড়েছে দামি জ্বালানির উপর, যা গড়ে অন্তত 20% ব্যয় বাড়িয়ে দিচ্ছে ইউনিট প্রতি উৎপাদনে। বিশ্লেষকরা বলছেন, এই সংকট দীর্ঘায়িত হলে ত্রিমুখী চাপ বাড়বে সরকারের। অনেক কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে, যেটা যদি তারা কমপ্লিটলি চালায় বেশ অনেকখানি বিদ্যুৎ পায়। আরেকটা হচ্ছে তাদের তো লোডশেডিং করার একটা সুবিধা আছে। সুবিধা মানে জনগণের নতুন কূপ খনন, ভোলার কূপ থেকে এখানে গ্যাস আনা, এইগুলো চলতেই থাকবে। আর এইগুলো যদি 2 থেকে 3 মাসের ভিতর তারা ওয়ার্ক ওভার করতে পারে, এটা একটা ট্রেমেন্ডাস জব হবে। কারণ ফুয়েল এনে পোষাবে না, জোর করে ফুয়েল আনতে পারে। এই টাকা তো আমাদের, মন্ত্রীরা তো টাকা দেবে না। ওই টাকা যতই পায় 18, 19, 20 টাকা, এটা সব আমাদের দেশের ওয়েস্টেজ। বিদ্যুতের উৎপাদন সক্ষমতা 29,000 মেগাওয়াট ছাড়িয়ে গেলেও সর্বোচ্চ সরবরাহের রেকর্ড 17,200। রাকিব হোসেন, 71, ঢাকা। বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতদের আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। বোমা বিস্ফোরণ হওয়া বাড়ির সদস্য জামাল হাওলাদার সোমবার রাতে মামলাটি করেন। ঘটনার পর থেকেই এলাকা থমথমে রয়েছে, আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। অনেকেই সন্তানদের বাইরে যেতে দিচ্ছেন না। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন বলেন, এই ঘটনায় মামলার পর জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভয় লাগে কেন, আমাকে যখন বিনা দোষে, আমরা গরিব মানুষ, দিন মজুরি, আমাকে কিসের জন্য মারতে যায়, কোন কারণে? খুবই ভয়াবহ দিন কাটাইতেছি। আমাদের কালকে থেকে খাওয়া দাওয়া একদমই বন্ধ। সারাদিন পুলিশ আসতেছে, এলাকার মানুষজন আসতে আছে। আমরা খুবই আতঙ্ক, এবং আমার ছোট ছোট 2 বাচ্চা আছে, তাদের নিয়ে আমরা খুব আতঙ্কের ভিতর আছি। সুস্থ একটা তদন্ত হইয়া জিনিসটি যেন বাড়ি করা যায়, যে কারা এর লগে জড়িত, কারা এই কাজটা করছে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।